আসসালামু আলাইকুম। আমি ডক্টর আব্দুল্লাহ রহমান। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব বাকি ছিল। দেখো, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে তোমাদের এখানে প্রথমে যে বিষয়টা আছে সেটা হলো অর্থনৈতিক গুরুত্ব বললেই দুইটা অংশের সাথে আসবে, একটা হলো উপকারিতা আর একটা কি অপকারিতা। খেয়াল করো, প্রথমে দেখো 1 নম্বরে দেখো খাদ্য হিসেবে, এখান থেকে তোমাদের যেটা মনে রাখতে হবে, দেখো খাদ্য হিসেবে যে ছত্রাকগুলো ব্যবহৃত হয় 1 নম্বরে মাশরুম, মানে কোন কোন প্রজাতিগুলো দেখো, এরপরে মরেল, আর একটা কি ট্রাফল প্রভৃতি নামে পরিচিত বিভিন্ন প্রজাতির ছত্রাক বাংলাদেশ সহ বিভিন্ন দেশে খাদ্য হিসেবে এটি ব্যবহৃত হয়। এর মধ্যে দুইটা প্রজাতির নাম তোমাকে মনে রাখতে হবে। দেখো, এটা হলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2022-23 এসেছে, অ্যাগারিকাস বিস্পোরাস আর অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস। মনে থাকবে না ইনশাল্লাহ? দেখো, এরপরে হলো ঔষধ তৈরিতে আমি যেগুলো বলবো এগুলো মনে রাখতে হবে। দেখো, 1 নম্বর পয়েন্ট, তোমরা সবাই জানো সর্বপ্রথম আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নামক ছত্রাক হতে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন করে, যা মূলত ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। খেয়াল করবা, তাহলে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এটা কোথার থেকে উৎপাদন করা হয়? পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে। এবং এই প্রজাতির নামটাও মনে রাখতে হবে। দেখো, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয়। গেল। এবার দেখো, পরে ক্লাভিসেপস পারপুরা থেকে আরগট নামক একটা ওষুধ তৈরি করা হয়। আরগট ওষুধটা কিসের জন্য ব্যবহৃত হয় তোমরা বুঝতে পারছো এটা মেডিকেলের জন্য কতটা ইম্পর্টেন্ট? শোনো, যখন প্রসব বেদনা ওঠে তখন প্রসব বেদনাটাকে সহজ করার জন্য এই আরগট ওষুধ প্রয়োগ করতে হয়। এবং আরগট ওষুধ যে প্রজাতি থেকে উৎপন্ন করা হয় সেটার নাম কি? ক্লাভিসেপস পারপুরা। এবার দেখো, মৃত্তিকা মানে মাটি, তাই না বলো? মৃত্তিকাবাসী ছত্রাক থেকে দেখো সাইক্লোস্পোরিন ওষুধ তৈরি হয়, যা মানুষের যে কোনো অঙ্গ ট্রান্সপ্লান্ট। তাহলে একটা অঙ্গ ট্রান্সপ্লান্টের কথা তোমরা বলো তো দেখি, একটা অঙ্গ ট্রান্সপ্লান্টের কথা বলো যেটা হলো সব থেকে বেশি ট্রান্সপ্লান্ট করা হয়। কিডনি। আমার কথা বুঝতে পারছো? হার্ট একটা আছে, আবার দেবে কাকে, তাই না বলো? হার্ট ট্রান্সপ্লান্ট করা সম্ভব নয়। এবার দেখো, অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে একটা ওষুধ তৈরি করা হয় যেটার নাম হলো স্টেরয়েড। এবং এই স্টেরয়েড জাতীয় ওষুধ কাদের জন্য ব্যবহার করা হয়? দেখো, আর্থ্রাইটিস। কাদের জন্য? আর্থ্রাইটিস। খুব ভালো করে মাথায় নিবা। আমরা জানি যে আর্থ্রাইটিস হলো জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভূত হয়, তাই না বলো? এবং জয়েন্টের আকৃতি কি হতে পারে? বিকৃত হতে পারে এবং প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। ক্লিয়ার পর্যন্ত? আর এটাকেই বলা হয় কি? আর্থ্রাইটিস। এবার দেখো, আমাদের নিজস্ব গবেষণায় বলতে বোঝাইছে যে বাংলাদেশের গবেষণায়, বুঝতে পারছো তো? বাংলাদেশের গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিস কমিয়ে রাখার জন্য, অর্থাৎ তোমরা জানো যে যাদের ডায়াবেটিস হয় তাদের গ্লুকোজের পরিমাণ কি বৃদ্ধি পায়, তাই না বলো? আর এই মাশরুমগুলোর ক্ষেত্রে এটা প্রচুর আঁশ জাতীয় এবং শর্করার পরিমাণ কম থাকে, আঁশের পরিমাণ কি থাকে? বেশি থাকে, যার কারণে স্বাভাবিকভাবে মাশরুম খেলে ডায়াবেটিস বাড়ে না। মনে রাখতে হবে কিন্তু এটা। এবার দেখো, ম্যাজিক মাশরুমে থাকে হলো দুইটা উপাদান, একটা হলো সিলোসাইবিন আর একটা কি? সিলোসিন। বুঝতে পারছো তো? এই দুইটা রাসায়নিক উপাদান হ্যালুসিনোজেন নামক মূল উপাদানের উৎস হিসেবে কাজ করে এবং হ্যালুসিনোজেনিক ওষুধ হিসেবে এটা ব্যবহৃত হয়। এরপরে দেখো, জৈব অ্যাসিড এবং উৎসেচক। দেখো, উৎসেচক যেটা, এটা মূলত বাংলা নাম, তাই না বলো? উৎসেচক মানে এনজাইম, তাই না বলো? দেখো, এতে প্রচুর পরিমাণে কি থাকে? এনজাইম থাকে। এবং কিছু প্রজাতি আছে যাদের থেকে, যেমন দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, স্যাকারোমাইসিস শ্রিভেসিয়া নামক ছত্রাক থেকে একটা
এনজাইম উৎপন্ন হয় যেটার নাম কি ইনভার্টেস নামক উৎসেচক বা এনজাইম পাওয়া যায়। তারপর দেখো ডায়াস্টেস ও জৈব অ্যাসিড তৈরি করতে অ্যাসপারজিলাস ছত্রাক ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে একটু মনে রাখিও যে ইনভার্টেস এনজাইম কোথা থেকে পাওয়া যায়। পরিবেশ সংরক্ষণে এখানে দেখো একটা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে, পরিবেশ সংরক্ষণে ছত্রাক পরিবেশ থেকে বিষাক্ত মানে দূষক পদার্থ বিশ্লিষ্ট মানে পচিয়ে ফেলতে পারে, ডিকম্পোজ করে ফেলতে পারে এবং মাটির সাথে মিশে দিতে পারে। মাটির সাথে মিশে গেলে তোমরা জানো যে সেখান থেকে উদ্ভিদ আবার পুনরায় এটাকে পুষ্টি হিসেবে কী করতে পারে, গ্রহণ করতে পারে। তোমাদের আরও সহজ করে বলি, তোমরা 9-10-এর 13 নম্বর অধ্যায় পড়েছো। 13 নম্বর অধ্যায়ে বাস্তুতন্ত্রের লাস্টে কী ছিল বলো তো, বিয়োজক। আর বিয়োজকের কয়টা উদাহরণ ছিল, ছত্রাক এবং ব্যাকটেরিয়া। এই ছত্রাক এবং ব্যাকটেরিয়া জীবদেহগুলোকে পচিয়ে তারা কি করতে পারে, মাটির সাথে মিশে দিতে পারে এবং জৈব পদার্থ হিসেবে মাটিতে থেকে যায় এবং ওই জৈব পদার্থ পরবর্তীতে মানে উদ্ভিদগুলো গ্রহণ করে কি হিসেবে, পুষ্টি হিসেবে। ক্লিয়ার পর্যন্ত? তাহলে ছত্রাকের উপকারিতা বুঝতে পারছো তো, জীবদেহকে পচিয়ে কি করতেছে, মাটির সাথে মিশে দিতেছে এবং সেই জৈব বস্তু পরবর্তীতে পুনরায় আবার মানে উদ্ভিদ সেটাকে কি করতেছে, গ্রহণ করতেছে। এবার দেখো হরমোন, তোমরা সবাই জানো মোটামুটি এখানে জিবেরেলিন হরমোন। কি হরমোন? জিবেরেলিন হরমোন উদ্ভিদের কি করতে সাহায্য করে বলো, বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। কি করতে? বৃদ্ধি ঘটাতে। আর কোন ছত্রাক থেকে এই জিবেরেলিন হরমোন উৎপাদন করা হয়? দেখো জিবেরিলা ফুজিক্রয়, জিবেরিলা ফুজিক্রয়, এইটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? এবার কৃষিক্ষেত্রে এর ব্যবহার আছে, ঠিক আছে? এবং দেখো মৌলিক গবেষণায়, আণবিক জীববিজ্ঞানের উচ্চতর গবেষণায় স্যাকারোমাইসিস সেরাভিসিয়া নামক হলো ছত্রাক এটা ব্যবহার করা হয়। একটা পয়েন্ট মনে রাখিও। এবার দেখো শিল্পক্ষেত্রের অনেকগুলো ব্যবহার আছে। দেখো 1 নম্বরে স্যাকারোমাইসিস নামক মানে ইস্ট মানে স্যাকারোমাইসিস নামক যে ছত্রাক, ইস্টের বিভিন্ন প্রজাতি যেমন ভিটামিন বি, সি, গ্লিসারিন তৈরিতে, তারপরে কোকোর বীজ থেকে চকোলেট সংগ্রহ করে সুগন্ধিযুক্ত করতে স্যাকারোমাইসিস ছত্রাক ব্যবহার করা হয়। ক্লিয়ার? এরপরে দেখো বেকারিতে পাউরুটি ও কেক তৈরিতে কোন ছত্রাক, স্যাকারোমাইসিস ইস্ট ব্যাপকভাবে কি হয়, ব্যবহার করা হয়। তারপরে মদ তৈরিতে এইটা স্যাকারোমাইসিস সেরিভেসিয়া। এবং দেখো খেজুর, তাল, আঙ্গুর, আখের রস থেকে স্যাকারোমাইসিস ইস্টের মাধ্যমে গাজন প্রক্রিয়ায় কি তৈরি করা হয়, অ্যালকোহল তৈরি করা হয়। তাহলে এই প্রজাতিটা দেখো, এই প্রজাতিটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? তাহলে স্যাকারোমাইসিস সেরিভেসিয়া। এবার দেখো পেনিসিলিয়াম, এর বিভিন্ন প্রজাতি ব্যবহার করে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন দেখো সাইটিক অ্যাসিড, তারপরে ফিউমারিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এগুলো উৎপাদন করা হয়। ক্লিয়ার পর্যন্ত? এবার শোনো, এটা গেল উপকারীর কথা, তাই না বলো? এখন অর্থনৈতিক গুরুত্বের ভিতরে আমরা জানি যে মানে উপকারী দিকও থাকতে পারে, আবার কি অপকারী বা ক্ষতির দিকও থাকতে পারে। যেমন এখানে দেখো 1 নম্বরে যেটা বলেছে যে খাদ্যদ্রব্যের পচন ও কি বিষাক্তকরণ, আমি তোমাদের একটু বলি। সেটা হলো দেখো আচার, তারপরে চাটনি, আচার, চাটনি, জ্যাম, জেলি এগুলোকে মানে নষ্ট করে যারা, যে ছত্রাকগুলো, যেমন দেখো অ্যাসপারজিলাস আর একটা কি পেনিসিলিয়াম, এবং এরা যে বিষাক্ত তরল পদার্থ ক্ষরণ করে এই খাবারের মধ্যে, তার নাম কি মাইকোটক্সিন। তাহলে অ্যাসপারজিলাস ফ্লাভাস নামক প্রজাতি মাইকোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থ ওই খাবারের মধ্যে কি করে, নিঃসরণ করে, ফলে ওই খাবার বিষাক্ত হয়ে যায়, এমনকি মারাও যাইতে পারে। ক্লিয়ার পর্যন্ত? এবার দেখো উদ্ভিদের রোগ সৃষ্টি, এখানে 2টা পয়েন্ট একটু মাথায় রাখবা। উদ্ভিদের রোগ সৃষ্টি 1 নম্বরে যেটা দেওয়া আছে দেখো, ফসলের মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে ব্লাইট নামক রোগ। ব্লাইট এখানে বেসিক্যালি যেটা আছে সেটা হলো তোমার দেখো 1843 থেকে কত 1847 দেখো লেড ব্লাইট নামক আলু গাছে এই ছত্রাক দ্বারা রোগ হয়ে থাকে। এবং কোন প্রজাতি দিয়ে হয়ে থাকে, বিশাল ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে, ফাইটোপথরা ইনফেস্টেন্স। ফাইটোপথরা কি? ইনফেস্টেন্স। এই ফাইটোপথরা ইনফেস্টেন্স নামক ছত্রাক দ্বারা আলু গাছের পাতায় রোগ হয়ে থাকে, আলু সব নষ্ট হয়ে যায়।
এর ফলে তো এই আলু যখন ধ্বংস হয়ে গেছে তখন মনে করো যে এদের দেশে মানে মহা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তাহলে কোন ছত্রাকের প্রভাবে, এটা মনে রাখতে হবে। ফাইটোপথরা কি? ইনফেস্টেন্স। মনে থাকবে তো, ফাইটোপথরা ইনফেস্টেন্স। এবার দেখো আর একটা দেখো, 1900 কত সালে? 42 সালে তৎকালীন বাংলায় মহাদুর্ভিক্ষ দেখা দিয়েছিল ধানের ছত্রাকজনিত বাদামি দাগ রোগের কারণে। কারণ আমরা জানি যে মানে আমরা তো মানে ভাত খাই, তাই না বলো? এখন দেখো হেলমন্থ মানে স্প্রিয়াম অরাইজা নামক ছত্রাক দিয়ে এই রোগ হয়ে থাকে। এই প্রজাতির নামটা একটু মনে রাখিও, এখান থেকে আর তেমন কিছু দরকার নেই। প্রাণীর রোগ সৃষ্টি, প্রাণীর রোগ সৃষ্টিতে একটা বিশাল ইম্পর্টেন্ট অনেকবার এসেছে দেখো, মাইক্রো স্পোরিয়াম। মাইক্রো স্পোরিয়া নামক ছত্রাক দ্বারা যদি কারোর মাথায় এটা আক্রমণ করে তাহলে মাথার চুল পড়ে যে সেটা কিসের সৃষ্টি হতে পারে? টাকের সৃষ্টি হতে পারে। অনেকবার পরীক্ষা এসেছে কেন টাকের সৃষ্টি হয়। আমার কথা কি বুঝতে পারছো? কোন ছত্রাকের প্রভাবে এটা? মাইক্রোস্পোরিয়াম। কাঠের পচন ও ক্ষয় হতে পারে, ঠিক আছে, যদি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। চামড়া ও কাপড়ে চিতে পড়া, চিতি পড়া মানে কি বোঝো তোমরা? ওই যে কালো কালো দাগের সৃষ্টি হয় না, এটা ছত্রাক দ্বারা হয়ে থাকে। চামড়া ও কাপড়ে গেছে। গৃহপালিত পশু পাখি ও মাছের কি করতে পারে? রোগ সৃষ্টি করতে পারে। খেয়াল করো, এই যে দেখো লাস্টের একটা লাইন আছে দেখো, স্যাপ্রোলিগনিয়া প্যারাসাইটিকা ছত্রাক দ্বারা মাছের স্যামন রোগের সৃষ্টি হয়। মনে থাকবে না? এবার দেখো মানুষের রোগ সৃষ্টি। মানুষের রোগ সৃষ্টি তোমার এখানে দুইটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এক নম্বরে যেটা আছে সেটা হলো দাঁত রোগ। কি রোগ? দাঁত রোগ। কি রোগ? একটা কি? দাঁত রোগ। একটা কি? দাঁত রোগ। দেখো এই যে দেখো যে প্রজাতি দ্বারা এই দাঁত রোগ হয়ে থাকে সেটার নাম হলো ট্রাইকোফাইটন রাবরাম। ট্রাইকোফাইটন কি? রাবরাম। এটা দ্বারা কি রোগ হয়ে থাকে? দাঁত রোগ হয়ে থাকে। এবং আর একটা আমাদের জানতে হবে সেটা হলো আমাদের বিভিন্ন আবরণে বা ঝিল্লিতে ক্ষতের সৃষ্টি হতে পারে। এই রোগের নাম হলো ক্যান্ডিডিয়াসিস। নাম কি? ক্যান্ডিডিয়াসিস। আর এটা কোন প্রজাতি দ্বারা হয়? ক্যান্ডিডা অ্যালবিকান্স। ক্যান্ডিডা কি? অ্যালবিকান্স। দেখো ক্যান্ডিডা অ্যালবিকান্স নামক ছত্রাক দ্বারা মুখ, নাক, গলা ইত্যাদি স্থানের মিউকাস ঝিল্লির ক্ষতি সাধন করে। এ রোগকে কি নামে ডাকা হয়? ক্যান্ডিডিয়াসিস। আমার কথা কি বুঝাইতে পারছি? এছাড়া দেখো মাছের রোগ সৃষ্টি। কিসের রোগ সৃষ্টি? মাছের রোগ সৃষ্টি। মাছের রোগ সৃষ্টি তাহলে কোন প্রজাতি দ্বারা হয়ে থাকে? স্যাপ্রোলিগনিয়া নামক ছত্রাক কার্প জাতীয় মাছের বিশেষ রোগ সৃষ্টি করতে পারে। এটা তেমন ইম্পর্টেন্ট না। এখন আমরা যেটাতে যাব দেখো পরের অংশে যাই আমরা। আমাদের এখন ছত্রাক থেকে যে প্রজাতি তোমাদের দেওয়া আছে এখানে সেটা হলো ইলোথ্রিক্স ছিল কোথায় কার মধ্যে বলো তো? শৈবালের ক্ষেত্রে। আর ছত্রাক থেকে তোমাদের দেওয়া আছে অ্যাগারিকাস। কি দেওয়া আছে? অ্যাগারিকাস। সবাই খাতা নাও, হেডিং দাও অ্যাগারিকাস। দেখো অ্যাগারিকাস, অ্যাগারিকাস খেয়াল করবা। শোনো এটা তোমাদেরকে আমি এখানে লিখে দিতে পারি, যদি ইলোথ্রিক্স না দেয় তাহলে অ্যাগারিকাস একেবারে চিত্র সহ বর্ণনা দিবে। আমি কিছু বাড়তি কথা তোমাদের বলে আসি আগে, যেটা তোমাদের দরকার একটু খেয়াল করবা। অ্যাগারিকাস কি নামে পরিচিত? অ্যাগারিকাস 4টা নামে পরিচিত। কয়টা? 4টা। মাশরুম, প্রথমে কি? মাশরুম। আর গ্রাম্য অঞ্চলে এটা যে নামে পরিচিত সেটা হলো ব্যাঙের ছাতা। কিসের ছাতা? ব্যাঙের ছাতা। ঠিক আছে তো? আমার কথা বুঝতে পারছো তো? ট্রাফল, মরেল নামেও পরিচিত এরা, ঠিক আছে। এই গঠন আমাদের, শোনো, এই গঠন শিখতে হলে আমাদের এই চিত্রটা দরকার। এবং তোমাদের একটা বলে রাখি সেটা হলো বাংলাদেশে একটা মাশরুম পাওয়া যায় যেটার নাম হলো অ্যাগারিকাস বিসপোরাস সিং। নাম কি? অ্যাগারিকাস বিসপোরাস সিং। এই যে দেখো এখানে একটু দেখে নাও, এইটা বাংলাদেশে কি নামে পরিচিত? এটা এমসিকিউতে আসবে। হোয়াইট বাটন নামে পরিচিত। কি নামে পরিচিত? হোয়াইট বাটন। তোমরা তো জানো যে এটা বর্ণহীন হয়। এটা কি হয়? বর্ণহীন হয়। আর দেখতে কিসের মতো? ছোট ছোট কি? বাটনের মতো। আর এটা অধিক জন্মায়, এই জন্য এটাকে কি বলা হয়? হোয়াইট বাটন মাশরুম। ক্লিয়ার? হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই, এটা তো খাওয়ার মানে খাইতে হবে, ঠিক আছে। এটা অনেক উপকারী। ঠিক আছে, আমরা উপকারের কথা পরে আসতেছে। এখন দেখো চিত্র আঁকো আমার সাথে সাথে। তাহলে অ্যাগারিকাসের
চিত্র না এঁকে তুমি কিছু বুঝতে পারবে না। খেয়াল করো, এই চিত্র খুব সুন্দর করে পারতে হবে। দেখো আমি কিভাবে কি করতেছি, খেয়াল করো। এই যে দেখো একটা শেপ দিয়েছি না আগে প্রথমে, দেখো এখান থেকে তোমার কাজ হলো এখান থেকে একটু বাড়াও, এই যে দেখো ক্লিয়ার। এরপরে দেখো এই জায়গার থেকে অনেকগুলো এই যে শিকড়ের মতো অংশ দিবা, ঠিক আছে। এটা কিন্তু প্রকৃত পক্ষে এটা শিকড় নয়, হ্যাঁ আমি আসবো, আমি সব কিছু বলবো, টেনশন নাই। এগুলো প্রকৃত পক্ষে কোনো শিকড় নয়। এর মধ্যে এগুলোর পাশে পাশে অনেকগুলো ফোঁটা দাও, এগুলো দিয়ে অনেক কিছু বোঝাতে হবে আমাদের, এটা আমি বলবো ইনশাল্লাহ। এগুলো মাটি অথবা কাঠের অংশ হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো এর ভিতরের অংশে, এর ভিতরের অংশে আমরা অনেক কিছু দিব, হ্যাঁ এক একটা। এই যে ঠিক আছে। এইবার দেখো পরের অংশ খেয়াল করবা, এখান থেকে এই যে দেখো একটা অংশ দিয়েছি না, এই অংশের ক্ষেত্রে উপরে তুমি আগে উপরে এই যে দেখো হ্যাঁ এরপরে দেখো এই এর পরের অংশ তুমি যখন আঁকবা এইটা একটু মাথায় রাখবা যে নিচের অংশ অবশ্যই একটু চিকন হবে, হ্যাঁ সংকীর্ণ হবে, আর এটা ক্রমান্বয়ে উপরের দিকে যখন যাবে তখন এটা দেখো প্রসারিত বা মোটা দিয়েছি, এইটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ একটা মোটামুটি একটা শেপ চলে এসেছে না, যে এটা একটা মাশরুমের চিত্র। দেখো এরপরে এখান থেকে শুরু করবা, এর চতুর্দিকে এইভাবে ফোঁটা দিতে দিতে চলে যাবা। এর প্রত্যেকটা অংশ আমাদের পারতে হবে, প্রত্যেকটা অংশ পারতে হবে। দেখো এই যে ঠিক আছে। আর একটা চিত্র আছে, আমি কি এঁকে ফেলবো, আমি পাশে আঁকবো, তাহলে একসাথে পড়া হয়ে যাবে। হ্যাঁ দেখো এইটা তোমরা আঁকো, দেখো এখানে এটা একটু বড় করে আঁকলাম, হ্যাঁ যাতে সহজে আমি বোঝাইতে পারি। এটা একটা অংশ, হ্যাঁ এবার দেখো এই যে আর একটা অংশ, এগুলো কি আমি ক্রমান্বয়ে বলবো, তোমরা আঁকতে থাকো, হ্যাঁ টেনশন করার দরকার নেই। আমাদের এগুলো আজকেই অনেকটা পড়া হয়ে যাবে। এই যে দেখো, এবং মহিলা কলেজের পরীক্ষা নিয়ে টেনশন করার দরকার নেই, ঠিক আছে। মহিলা তোমাদের দেখি তোমাদের আগে সিলেবাস শেষ করবো, ঠিক আছে। এই যে দেখছো উপরের অংশ, এই উপরের অংশে 4টা করে আঙ্গুলের মতো অংশ দিতে হবে, হ্যাঁ 4টা করে, হ্যাঁ 4টা করে।
4টা করে আঙ্গুলের মতো অংশ হবে। এই যে 4টা করে আঙ্গুলের মতো অংশ হবে এবং এর সাথে সাথে এখানে আরও কিছু অংশ দিতে হবে। এই অংশটা কি একটু পরে আমি তোমাদের বলবো, তোমরা আগে এঁকে ফেলো এটা। এই যে দেখো এখানে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বলি, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়তে হবে। অ্যাগারিকাস তাহলে একটা মানে ছত্রাক, তাই না বলো? তাহলে অ্যাগারিকাসের আর একটা নাম কি? মাশরুম। আর একটা কি? মাশরুম। শোনো, তোমাদের মাশরুম বা অ্যাগারিকাস সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি। উন্নত যে মাশরুমগুলো, ঠিক আছে, উন্নত মাশরুমের 1 কেজির দাম 1.5 থেকে 2 লক্ষ টাকা। 1 কেজির দাম, বুঝতে পারছো তো? হোয়াইট বাটন বলে ভুল হবে, এটা গোল্ডেন বাটন, ঠিক আছে, ডায়মন্ড, বুঝছো তো? দেখো এই অ্যাগারিকাসের 2টা পার্ট, কয়টা পার্ট? 2টা পার্ট। খেয়াল করবা সবাই, এদিকে তাকাও। অ্যাগারিকাসের 2টা পার্ট। 1 নম্বরে এই নিচের যে অংশ, যেটা কোনো কাঠের মধ্যে অবস্থান করতে পারে, কোনো মাটিতে অবস্থান করতে পারে, ঠিক আছে তো? এই যে অংশগুলো, এই অংশটাকে বলা হয় দৈহিক অঙ্গ। এটাকে কি বলা হয়? দৈহিক অঙ্গ। এবং এই দৈহিক অঙ্গতে সুতার মতো অংশ কি একটা নাকি অনেকগুলো? সুতার মতো অংশগুলোকে তোমরা জানো হাইফা বলে, কি বলা হয়? আর সবগুলোকে একসাথে বলা হয় মাইসিলিয়াম, কি বলা হয়? আর মানে হাইফাকে আবার বহু বচনে হাইফিউ বলে, তাই না বলো? তাহলে দৈহিক অংশের এগুলো হলো মাইসিলিয়াম। এগুলো কি? মাইসিলিয়াম। খেয়াল করবা, মাইসিলিয়াম। এই মাইসিলিয়ামগুলো দ্বারাই অ্যাগারিকাস বা মাশরুম অথবা ছত্রাক সে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে এবং এটা দ্বারা সে শোষণ প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়? শোষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য কি করে? গ্রহণ করে। বুঝতে পারছো তো? অনেকবার পরীক্ষা এসেছে, শৈবাল নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে, এ কি নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে? তাহলে এ কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? শোষণ প্রক্রিয়ায়। ক্লিয়ার পর্যন্ত? এবার দেখো দৈহিক অঙ্গের উপরের যে অংশ, এটাকে বলা হয় ফ্রুট বডি। কি বলা হয়? ফ্রুট মানে কি বলো? ফ্রুট মানে হলো ফল, তাই না বলো? ফ্রুট বডি। আর বডি মানে তোমরা সবাই জানো দেহ। ক্লিয়ার? শোনো, একটু চিন্তা করো যে একটা, এটা মনে করো যে ফল, ফলের মধ্যে কি থাকবে বলো? এটা ফল, আর ফলের মধ্যে কি আছে? এই যে দেখো বীজ আছে। কি আছে? বীজ। বীজ দ্বারা তারা কি করতে পারে বলো? বংশ বিস্তার করতে পারে। বুঝতে পারছো তো? তা এদের এই উপরের অংশ ফ্রুট বডি বলার পিছনে কারণ হলো এর মধ্যে বীজ আছে। কি আছে? বীজ আছে, যেগুলো দ্বারা কি করতে পারে? বংশ বিস্তার করতে পারে। আমার কথা কি বুঝাইতে পারছি? দেখো ক্রমান্বয়ে বলি, শোনো, এই যে উপরে ফ্রুট বডির এই যে কাণ্ডের ন্যায় যে অংশটা, এটা কি প্রকৃত কাণ্ড থাকে? থাকে না। কাণ্ডের ন্যায় যে অংশটা, এটার নাম হলো স্টাইপ। এর নাম কি? স্টাইপ। খেয়াল করবা, নাম কি? স্টাইপ। এবং কাণ্ডের এই যে মাথায় এই অংশটাকে বলা হয় অ্যানুলাস। কাণ্ডের মাথার উপরে অংশটাকে কি বলা হয়? অ্যানুলাস। এটার নাম কি? অ্যানুলাস। এবার শোনো, এই একবারে উপরের অংশ, একটা ছাতার কথা চিন্তা করো। একটা ছাতার যে কাপড় থাকে না, এই মাশরুমের উপরে ছাতার মতো যে কাপড়ের অংশটা, যেটা, এটাকে বলা হয় পাইলিয়াস। এটার নাম কি? এই অংশটার নাম হলো পাইলিয়াস। এবং একটা ছাতার কথা চিন্তা করো, ছাতায় কি শিক থাকে না চতুর্দিকে? তা এইটা দেখতে পাচ্ছ না যে এরকম শিকের মধ্যে চতুর্দিকে ছড়াই গেছে? এই অংশটাকে বলা হয় গিল। কি বলা হয় এটাকে? গিল। এই অংশটাকে কি বলা হয়?
গিল। আর এই গিলের মধ্যেই থাকে হলো তোমার এই অ্যাগারিকাসের বংশ বিস্তারের জন্য স্পোর। কি থাকে? স্পোর, যেটাকে আমি বীজ বলেছি। আমার কথা বুঝতে পারছো তো? দেখো আমি আর একবার বললে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। তাহলে অ্যাগারিকাসকে দুইটা ভাগে ভাগ করা হয়। নিচের অংশ এটা কি? দৈহিক অঙ্গ, এটাকে মাইসিলিয়াম বলে। এটার কাজ কি? কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে এবং শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। উপরের অংশ যেটা কাণ্ডের ন্যায় অংশ স্টাইপ, আর স্টাইপের মাথার অংশের নাম কি? অ্যানুলাস। আর যেটা ছাতার ন্যায় অংশ এটার নাম কি? পাইলিয়াস। আর এই ছাতার নিচের যে অংশ এটাকে কি বলা হয়? গিল। কি বলা হয়? দেখো এইটাই হলো গিলের অন্তর্গঠন। এটা কার গঠন? গিলের অন্তর্গঠন। অন্তর্গঠন, গিলের অন্তর্গঠন। শোনো, একটা গিলের মধ্যে তিনটা অংশ থাকে। কয়টা? তিনটা। একটা গিলের মধ্যে তিনটা অংশ থাকে, খেয়াল করো। এক নম্বরে এই যে নিচের যে অংশ এটাকে বলা হয় ট্রমা। কি নামে ডাকা হয়? এটার নাম কি? ট্রমা। এটার নাম হলো ট্রমা। নাম কি? ট্রমা। আগে ট্রমাটা বলে নি। হ্যাঁ দেখো, এই ট্রমা এগুলো বন্ধাকোষ। এগুলো কি? বন্ধাকোষ মানে কি বলো? যেখান থেকে কোনোভাবে কি বংশ বিস্তার সম্ভব নয়। মনে করো যে আমি বন্ধাকোষের ছোট করে একটা চিত্র অঙ্কন করলাম। এটা একটা কোষ। এই কোষের মধ্যে কয়টা নিউক্লিয়াস দিয়েছি বলো তো? কয়টা নিউক্লিয়াস দিয়েছি? দুইটা নিউক্লিয়াস দিয়েছি। তাহলে এখানে দুইটা নিউক্লিয়াস। আর তোমরা জানো যে যাদের নিউক্লিয়াস দুইটা থাকে, যাদের নিউক্লিয়াস দুইটা থাকে তাদেরকে বলা হয় ডাইক্যারিওটিক। কি বলা হয়? তাহলে এদের কোষগুলোকে কি কোষ নামে ডাকা হয় বলো? ডাইক্যারিওটিক কোষ। ডাইক্যারিওটিক কোষ। এবার দেখো, ট্রমার উপরের যে অংশ ছোট ছোট অনেকটা, মানে চারকোনা আকৃতির কোষ, অনেকটা ছোট, এইটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় সাবহাইমেনিয়াম। এই অংশের নাম কি? সাবহাইমেনিয়াম। খেয়াল করবা, এটার নাম হলো সাবহাইমেনিয়াম। খেয়াল করো, সাবহাইমেনিয়াম। তাহলে সাবহাইমেনিয়ামের কোষগুলো আকৃতিগতভাবে ছোট, এগুলো অনেকটা বন্ধা কোষ। আমার কথা বুঝছো? কিন্তু এর মধ্যে এই সাবহাইমেনিয়ামের যতগুলো কোষ, কোনোটার মধ্যে মনে করো যে এটা দিলাম একটা, এটা দিলাম একটা, কোনোটার মধ্যে নিউক্লিয়াস থাকে হলো দুইটা, আবার কোনোটাতে নিউক্লিয়াস থাকে হলো তিনটা। এদের এই কোষগুলোকে বলা হয় প্রোজেনকাইমা। কি বলা হয়? তাহলে সাবহাইমেনিয়ামের কোষের মধ্যে কয়টা করে নিউক্লিয়াস থাকতে পারে? দুইটি অবলিক কয়টি? তিনটি নিউক্লিয়াস থাকতে পারে। আর এই দুই বা তিনটি নিউক্লিয়াস যুক্ত কোষকে কি নামে ডাকা হয়? প্রোজেনকাইমা। কি নাম? প্রোজেনকাইমা। ক্লিয়ার কিনা বলো? প্রোজেনকাইমা। এবার দেখো, সাবহাইমেনিয়ামের উপরের অংশ, সাব মানে নিচেই, আর তাহলে কার নিচেই? হাইমেনিয়ামের নিচেই। কার নিচেই? এই যে দেখো, তাহলে এটা কি বলো? এই উপরের অংশটা কি হবে? হাইমেনিয়াম। আর হাইমেনিয়ামের দেখো, যেগুলোর উপরে স্পোর তৈরি হয়েছে এগুলোকে বলা হয় ব্যাসিডিয়াম। এগুলোকে কি নামে ডাকা হয়? এগুলোকে বলা হয় ব্যাসিডিয়াম। খেয়াল করবা, ব্যাসিডিয়াম। আর যেগুলো মনে করো যে এখনো ব্যাসিডিয়াম উৎপন্ন হয় নাই, কিন্তু তারা ক্রমান্বয়ে কি হচ্ছে? বড় হচ্ছে, তাই না বলো? সেগুলো ব্যাসিডিয়াম উৎপন্ন হবে। আর এগুলোকে বলা হয় প্যারাফাইসিস। কি বলা হয়? প্যারাফাইসিস। খেয়াল করবা, এই যে ব্যাসিডিয়ামের তো একটা গলা আছে না বলো তো? তার উপরে তো স্পোর গঠিত হয়েছে। এই যে গলা, খেয়াল করবা, এর যে গলাটা, এদের যে গলাটা বা নেকটা, এটাকে বলা হয় স্টেরিগমা। কি বলা হয়? এটার নাম কি? স্টেরিগমা। এটাকে কি বলা হয়? স্টেরিগমা। আর উপরে কয়টা আছে বলো?
কোষ কয়টা আছে? চারটা। তাহলে চারটা আঙ্গুলের ন্যায় যে অভিক্ষেপ দেখা যায় এগুলোকে বলা হয় স্পোর, কিন্তু ব্যাসিডিয়াম থেকে উৎপন্ন হবার কারণে ওই স্পোরগুলোকে বলা হয় ব্যাসিডিও স্পোর। তাহলে এগুলোকে কি বলা হয় বলো? ব্যাসিডিও স্পোর। ব্যাসিডিও স্পোর। শোনো, আমি তো তোমাদের একটু পরে বলবো যে কিভাবে তুমি বুনো মাশরুম চিনবা, বিষাক্ত মাশরুম চিনবা। তার মধ্যে একটা পয়েন্ট আমি এখান থেকে একটু বলে রাখি। ওই যে ব্যাসিডিও যে স্পোরগুলো সেগুলো বর্ণ হবে বেগুনি বর্ণ। কোন বর্ণ? তাহলে বিষাক্ত মাশরুমের ব্যাসিডিও স্পোর কোন বর্ণের হয় বলো? বেগুনি বর্ণ। মনে থাকবে তো? কোন বর্ণের? বেগুনি বর্ণের। দেখো, তাহলে আমি তোমাদের এই অ্যাগারিকাসের আর একবার আমি তোমাদের গঠনটা একটু বলি, খেয়াল করো। 1 নম্বরে অ্যাগারিকাসকে দুইটা ভাগে ভাগ করেছে। 1 নম্বরে দৈহিক অঙ্গ যেগুলোকে বলা হয় মাইসিলিয়াম, যেটার কাজ হলো কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে এবং শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করতে সাহায্য করে। আর উপরে সম্পূর্ণ অংশটাকে কি বলা হয়? ফ্রুট বডি। ফ্রুট বডির কাণ্ডের অংশটাকে কি বলা হয়? স্টাইপ। আর এরপরে স্টাইপের উপরে ছাতার ন্যায় যে অংশ সেটার নাম কি? পাইলিয়াস। নাম কি? আর পাইলিয়াসের নিচে যে অংশটা সেটার নাম কি? গিল। আর গিলের মধ্যে আমরা কয়টা জিনিস দেখতে পাই বলো? 3টা। 1 নম্বরে এসে কি? ট্রমা। 2 নম্বর কি? সাবহাইমেনিয়াম। আর 3 নম্বর কি? হাইমেনিয়াম। দেখো, ট্রমাতে যে কোষগুলো থাকে তার মধ্যে কয়টা করে নিউক্লিয়াস থাকে? কয়টা করে নিউক্লিয়াস থাকে? এই তুহিন, কয়টা করে নিউক্লিয়াস থাকে? 2টা করে। এই জন্য ওকে কি কোষ বলা হয়? ডাইক্যারিওটিক কোষ। কি বলা হয়? আর এরপরে প্রোজেনকাইমারতে কয়টা করে নিউক্লিয়াস থাকতে পারে? 2টা অথবা কি 3টা। এবং এই সাবহাইমেনিয়ামের উপরের অংশটাকে বলা হয় কি? হাইমেনিয়াম। আর সাবহাইমেনিয়ামের কোষগুলোর আরেকটা নাম কি? প্রোজেনকাইমা। নাম কি? আর হাইমেনিয়ামে এখানেই থাকে হলো তোমার ব্যাসিডিয়াম। ব্যাসিডিয়ামগুলো কোন আকৃতির হয়ে থাকে এইটা একটু মাথায় রাখবো, আমি বলতে ভুলে গেছিলাম। ব্যাসিডিয়ামগুলো হয়ে থাকে ওই যে হিন্দুদের গদা দেখেছো? গদা আকার। কি আকার? গদাকার। গদাকার। ঠিক আছে? তুমি আজকে নেটে যে সার্চ দিবা, ঠিক আছে, তোমরা গদা কি, ঠিক আছে, বুঝতে পারছো? গদা আকৃতি। কি আকৃতির? গদা আকৃতি। এর একটা উপরে কয়টা স্পোর থাকে? কি নাম কি বলো? ব্যাসিডিও স্পোর। এটা বিষাক্ত মাশরুমের ক্ষেত্রে কোন বর্ণের হবে? বেগুনি বর্ণের। কি হবে? বেগুনি বর্ণের। তাহলে হ্যাঁ, আর এর নেকগুলোকে কি বলা হয়? স্টেরিগমা। এর নেকগুলোকে কি বলা হয়? স্টেরিগমা। আর যেগুলো এখনো মানে ব্যাসিডিও স্পোর উৎপন্ন হয় নাই বা এখনো পরিপক্কতা অর্জন করি নাই সেগুলোকে বলা হয় প্যারাফাইসিস। পারবো না ইনশাল্লাহ? সব থেকে তোমাদের এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব। অ্যাগারিকাসের কি? অর্থনৈতিক গুরুত্ব। এই যে দেখো, অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে প্রথমে যেটা দেখো উপকারিতা। প্রথমে কি? উপকারিতা। খুব ভালো করে মাথায় নিতে হবে। দেখো 1 নম্বরে দেখো, তাহলে 1 নম্বরে যেটা আছে খাদ্য হিসেবে, কি হিসেবে? খাদ্য। দেখো, টাটকা মাশরুমে নানা ধরনের ভিটামিন পাওয়া যায়। যেমন দেখো থায়ামিন, রিবোফ্লামিন, ভিটামিন সি, ডি, কে, প্যান্টোথেনিক অ্যাসিড। কোনো কিছু কি বাদ থাকলে বলো তো? কিছুই বাদ নাই। আর তোমরা জানো ভিটামিন কি কাজ করে আমাদের দেহে? কি কাজ করে বলো? রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। তাহলে এইটা খাইলে কি হবে বলো? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ইয়েস। এবার দেখো পরের যে অংশ সেটা হলো মৃত্তিকার পুষ্টি বৃদ্ধিতে। মৃত্তিকার কি? পুষ্টি বৃদ্ধিতে। যেহেতু মাশরুম বা ছত্রাক মৃতজীবী প্রাণীদের দেহটাকে কি করে? পচিয়ে ফেলে এবং মাটির সাথে মিশে যায়। ফলে মাটিতে জৈব সারের পরিমাণ কি? বৃদ্ধি পায়। এবং উৎপাদক উদ্ভিদগুলো তারা নিজেরা ওই জৈব উপাদানগুলো পুষ্টি হিসেবে গ্রহণ করে এবং ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। ক্লিয়ার? এরপরে দেখো দূষণ রোধ। কি রোধ? দূষণ রোধ। মাশরুম পরিবেশ থেকে শিল্প বজ্র, তেল, পেস্টিসাইড অপসারণে ব্যবহৃত হয়। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মেডিকেল এবং ভার্সিটির জন্য ঔষধি গুণ। কি? ঔষধি গুণ। দেখো আমি তোমাদের আগেও বলেছিলাম এতে আঁশের পরিমাণ কি থাকে? বেশি থাকে। শর্করা এবং চর্বির পরিমাণ কি থাকে? কম থাকে। তাহলে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কি না বলো? এবং চর্বির পরিমাণ কম থাকে, তাহলে হৃদরোগ হওয়ার ঝুঁকির সম্ভাবনা কম নাকি বেশি? কম থাকবে।
এরপরে দেখো এতে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এর সমন্বয়ে শরীরে ইমিউন সিস্টেমকে কি করবে? উন্নত করবে। রোগ প্রতিরোধ ক্ষমতাগুলোকে কি করবে? উন্নত করবে। এতে প্রচুর পরিমাণে কি আছে? আগে বলেছিলাম উৎসেচক বা কি আছে? এনজাইম আছে। দেখো খাবারের রুচি বাড়াবে, পেটের পীড়া নিরাময় করবে এবং খাদ্য পরিপাক করতে কি করবে? সাহায্য করবে। আর একটা কথা আছে দেখো, নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ, কি উচ্চ রক্তচাপ এবং কি হৃদরোগ নিয়ন্ত্রণে থাকে, ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। এরপরে দেখো বৈদেশিক মুদ্রা, ওইখানে একটা কথা আছে দেখো, ইঁদুরের উপর আমাদের নিজস্ব গবেষণায় প্রমাণিত হয়েছে মাশরুম মানে ডায়াবেটিস কমাতে কি করে? ভূমিকা রাখে। এবার দেখো বৈদেশিক মুদ্রা অর্জন, তাহলে আমরা জানি বাংলাদেশে এটা মানে কুটির শিল্প হিসেবে ব্যবহৃত হয়, তাই না বলো? এটা কিন্তু মানে একটা ঘরের মধ্যে চাষ করা যায়। আমার কথা বুঝছো? কারণ তাদের ক্লোরোফিল অণু নাই, তাদের কিসের প্রয়োজন হয় না? সূর্যের আলোর কোনো প্রয়োজন হয় না। তাহলে ঘরের মধ্যে চাষ করে তুমি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবা, তুমি যদি রপ্তানি করতে পারো। বুঝছো তো? ঠিক আছে। দেখো মাশরুম ছত্রাকের অপকারিতা, শোনো অপকারিতা বলার আগে তোমাদেরকে আমি আগে চিনাই নিয়ে আসি কোন কোন মাশরুমগুলো বিষাক্ত বা ক্ষতিকারক। এক নম্বরে খেয়াল করবা, বেশিরভাগ বেশিরভাগ উজ্জ্বল বর্ণের হয়। কোন বর্ণের হয়? অম্লগন্ধযুক্ত হবে। কি হবে? ও ঝাঁঝালো প্রজাতির হবে। ক্লিয়ার পর্যন্ত? এবং দেখো বিষাক্ত প্রজাতিগুলোর ব্যাসিডো স্পোর, আমি এই কথা তোমাদের ব্যাসিডো স্পোর পড়ানোর সময় বলেছি। কোন বর্ণের হবে বলো? বেগুনি বর্ণের। বিষাক্ত মাশরুম কখনো প্রখর রোদে জন্মায় না, এরা সবসময় জন্য কাঠের উপরে জন্মায়। বেশিরভাগ কিসের উপরে জন্মায়? পারবা না ইনশাল্লাহ? এইবার দেখো এদের যে অপকারিতা, অপকারিতা খেয়াল করো। এক নম্বরে সবচেয়ে বিষাক্ত, এটা আমি প্রথম দিন পড়ানোর সময় তোমাদের বলেছি, দুইটা প্রজাতি আছে, অ্যামানিতা ভিরোসা আর অ্যামানিতা কি ফেলয়েডস। অ্যামানিতা ভিরোসা আর কি আর লাগবে না। এরপর আসো বিনাশী কার্য, কাঠের উপরে জন্মালে কাঠটা কি ভালো রাখবে? নষ্ট করে ফেল দেবে। এবার দেখো জৈব বস্তুর ঘাটতি, তোমরা জানো যে এর জৈব বস্তু গ্রহণ করে, শোষণ করে, তাই না বলো? এরা যে অঞ্চলে বেশি জন্মাবে মাটিতে জৈব বস্তুর পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। আর বিষাক্ত মাশরুম তো চিনেই ফেলেছো। এইবার আসো শৈবাল ছত্রাকের মধ্যে কি পার্থক্য তোমরা সবাই জানো। এদিকে তাকাবাই না, ঠিক আছে, কোনোভাবেই। এই দিকে তাকাও। আবাসস্থল বলো শৈবালের, আবাসস্থল বলো শৈবালের, আবাসস্থল বলো পানিতে। ওইটা কোথায়? স্থলে। বর্ণকণিকা কার থাকে বলো? হ্যাঁ, খাদ্য তৈরি কে করতে পারে? আলোর উপরে নির্ভরশীল কে? শৈবাল। কোষ প্রাচীর কার? সেলুলোজ। কার হলো কাইটিন। কার সঞ্চিত খাদ্য? শর্করা। আর কার হলো গ্লাইকোজেন। গ্লাইকোজেন কার বলো? এই তো জননাঙ্গ। তাহলে কার তোমার ক্রমান্বয়ে জটিল অবস্থার দিকে ধাবিত হয়? শৈবালের ক্ষেত্রে। আর কার তোমার সরল অবস্থার দিকে ধাবিত হয়? ছত্রাকে। রোগ সৃষ্টি কে করে? ছত্রাক করে। কে করে? ছত্রাক করে। এখন দেখো এখানে আরো দুই একটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হলো ছত্রাক ঘটিত রোগ। আমি অলরেডি তোমাদের ছত্রাক ঘটিত রোগ বলে ফেলেছি। আলুর, গোল আলুর বিলম্বিত ধসা রোগ। গোল আলু কি? বিলম্বিত ধসা রোগ। শোনো এটা দুই প্রকার আছে, একটা হলো আর্লি বিলাইট আর একটা কি লেট বিলাইট। আর্লি মানে কি বলো? তাড়াতাড়ি বা সকাল সকাল, তাই না বলো? মনে করো যে আলু গাছ তুমি রোপণ করছো, ঠিক আছে, বীজ রোপণ করছো, কেবল মনে করো যে পাতা বৃদ্ধি পাইছে, ওই সময় যখন আক্রান্ত হয় তখন সেটাকে বলা হয় আর্লি বিলাইট। কি বলা হয়? ক্লিয়ার পর্যন্ত? এবার মনে করো যে মাঝ বয়সী হয়ে গেছে পাতা, ঠিক আছে, এখন মনে করো যে আলুর ফলন বৃদ্ধি পাবে, ওই সময় আক্রান্ত হয়েছে, তখন সেটাকে কি বলা হয়? লেট বিলাইট। তোমাদের বইতে অনেক চিত্রও দেওয়া আছে, দেখো এর পাতাগুলো সব নষ্ট করে দিতেছে। তাহলে বলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ না করতে পারে কোনো আলু তৈরি হবে? সম্ভব? গাছই বাঁচবে না তো আলু তৈরি। দেখো তাহলে দেখো এখানে তোমাকে মনে রাখতে হবে, দেখো আর্লি বিলাইট। কি বিলাইট? আর্লি বিলাইট। আর্লি বিলাইট কোন প্রজাতির ছত্রাক দিয়ে হয়ে থাকে? অল্টারনিয়া সোলানি। তোমরা সবাই জানো যে মানে আলুর বৈজ্ঞানিক নাম কি বলো দিনি? সোলানাম টিউবারাসাম। মনে থাকবে তো? দেখো আর একটা কি বলেছিলাম? লেট বিলাইট, তাই না বলো? লেট বিলাইট হলো কোনটা দিয়ে হয়ে থাকে? লেট বিলাইট হয়ে থাকে হলো তোমার
ফাইটোপথরা ইনফেস্টেন্স। ফাইটোপথরা কি? ইনফেস্টেন্স। একটু এখানে মাথায় রাখিও, সেটা হলো এই যে 1843 সাল থেকে 1847 সালে কোন দেশে দুর্ভিক্ষ দেখা দেয় এই রোগের কারণে? আয়ারল্যান্ডে ভয়াবহ আইরিশ দুর্ভিক্ষ দেখা দেয়, ঠিক আছে? এইটা একটু মনে রাখিও, তাইলে হবে, আর লাগবে না। আর দেখো ওইটা কি ছিল বলো? আর্লি ব্লাইট। আর লেট ব্লাইট কোন প্রজাতিতে হয়ে থাকে? ফাইটোপথরা ইনফেস্টেন্স, ঠিক আছে? এরপরে চলে আসো দাঁত রোগ। কি রোগ? দাঁত রোগ। এইটার দরকার নাই, একবারে লক্ষণ টক্ষণ সব পড়ে ফেলবা, ঠিক আছে? ও একটু বলে নি প্রতিকার করবা কি করে, শোনো। 1% বদ্রমিষ্টন। 1% কি? বদ্রমিষ্টন। শোনো, এর মধ্যে আছে কি কি দেখো। কপার সালফেট, এক নম্বরে কি? কপার সালফেট, লাইম এবং পানি। এইটা কতদিন পর পর এই আলু গাছের সেটাতে হয়? 15 দিন পর পর। কতদিন পর পর? 15 দিন পর পর। তাহলে মনে করো যে সংক্রমণ হওয়ার ঝুঁকির সম্ভাবনা একেবারেই কমে যাবে। এখন চলে আসো দাঁত রোগ। এখান থেকে আমি 3টা এমসিকিউ বলবো, 3টা এমসিকিউ মনে রাখতে হবে। কোন প্রজাতিতে দাঁত রোগ হয় বলো? ট্রাইকোফাইটন। কি ফাইটন? ট্রাইকোফাইটন রাবরাম। ট্রাইকোফাইটন কি? শোনো, উদ্ভিদ প্রজাতিতে হয়ে থাকে বলে এটাকে একটা নামে ডাকা হয়, টিনিয়া। নাম কি? টিনিয়া। এটার নাম কি বলো? টিনিয়া। ক্লিয়ার পর্যন্ত? টিনিয়া। আর আরেকটা নামও আছে, ট্রাইকোফাইটোসিস। ট্রাইকোফাইটোসিস। ওই যে ট্রাইকোফাইটন নামক রাবরাম এবং ভেরোকোসাম নামক প্রজাতি দিয়ে হয়ে থাকে বলে এটার নাম কি? ট্রাইকোফাইটোসিস। শোনো, প্রথম যে কথাটা সেটা হলো দাঁত রোগ যদি হয় তাহলে দেখে চিনতে পারবো। এই যে দেখো, এদিকে খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ দাঁত রোগ, এটা কি রোগ? তাহলে কোন প্রজাতিতে হয় বলেছি? ট্রাইকোফাইটন। শোনো, তাহলে রোগ কিভাবে নির্ণয় করা হয় খেয়াল করবা, 2টা জিনিস দিয়ে। এক হলো তুমি যদি মনে করো যে একজন মনে করো যে ডার্মাটোলজিস্ট বিশেষজ্ঞের কাছে যাও, মানে স্কিন বিশেষজ্ঞের কাছে যাও, তাহলে উনি যখন ল্যাবে তোমাকে পাঠাবে, তোমার যেখানে দাঁত হবে এই জায়গাটাকে চুলকায়, এখানে এই অংশের মানে উপরের খোলসগুলো নিয়ে নিবে, 1 নম্বর। আর দ্বিতীয়, যেহেতু এই রোগ হলে প্রচুর চুলকায়, তাহলে তুমি চুলকালে যে কাজটা হবে, তোমার এই যে নখের মধ্যে থেকে যাবে না, তোমার নখগুলো কেটেও রেখে দিবে। বুঝতে পারছো তো? তাহলে মনে করো যে এই রোগ হলে তুমি বিনা মানে টাকায় মনে করো যে মানে নখ কেটে আসতে পারবা, ঠিক আছে? ঠিক আছে। এরপরে দেখো, তাহলে কোথায় ছিলাম? দেখ, উদ্ভিদ আছে, তোমাদের একটু মাথায় রাখতে হবে। আক্রান্ত স্থান ভালো করে মানে চুলকায়ে দাঁত মর্দন গাছের পাতার রস ব্যবহার করলে 2-3 দিনে নাকি দাঁত ভালো হয়ে যায়, ঠিক আছে? যদি কারোর হয় এটাতে ট্রাই করতে পারো, ঠিক আছে? এরপরে শোনো, আর মেডিকেলের কথা বলে নি, শোনো, যদি দাঁত রোগ হয় তাহলে দেখো মাইকোনাজল, কি বলেছি, অথবা টারবিনাফিন, এটাকে বলা হয় অ্যান্টি ফাঙ্গাল ক্রিম। কি বলা হয়? ফাঙ্গাল ক্রিম। বুঝতে পারছো তো? এই অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হয়। যদি ক্রিমে কাজ না হয় তাহলে ব্যবহার করা হয় কি? ট্যাবলেট। কি ব্যবহার করা হবে? প্রথমে আগে ক্রিম দেয়, যদি এটাতে কাজ না হয় তাহলে কি ব্যবহার করতে হবে বলো? ট্যাবলেট। তাহলে বাজারে কি ওই যে দেখো ইট্রাকোনাজল, ঠিক আছে, মাইকোনাজল নামক আবার ট্যাবলেটও পাওয়া যায়। আমার কথা বুঝছো? এটা একটা নির্দিষ্ট ডোজে খাইলে ক্রমান্বয়ে দাঁত রোগ ভালো হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে তোমরা যে কাজটা করবো, শোনো, আমি একটু বলে নিই, 1 মিনিট ছুটি দিয়ে দেবো। প্রথম যে কথাটা, তাহলে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বটা সুন্দর করে পড়বা। অ্যাগারিকাসের মানে চিত্রসহ বর্ণনা সুন্দর করে পড়বা। তারপরে অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব 100% আমার শিটে দেওয়া আছে। অ্যাগারিকাসের গুরুত্ব 100%, এটা মনে রাখবা, 4 মার্কের জন্য আসবে। আর 2টা রোগ আছে। কয়টা রোগ বলো তো? 2টা। একটা হলো আলুর বিলম্বিত ধসা রোগ, আর একটা কি বলেছি? দাঁত রোগ। বুঝতে পারছো তো? কোন প্রজাতিতে হয় সুন্দর করে পারতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে এ পর্যন্তই।